ইউক্রেন ইস্যুতে প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক। কিয়েভের সঙ্গে আলোচনা ছাড়াই ওয়াশিংটন মস্কো বৈঠক আয়োজনের তীব্র সমালোচনায় জার্মান চ্যান্সেলর। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর। পশ্চিম তীরে 1000 অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা। লেবাননে হামাসের শীর্ষ নেতা নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির পরও পিছু হটবে না ইরান, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো মূল্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। কর্মকর্তাকে বরখাস্ত করার অনুমতি চেয়ে আদালতে ট্রাম্পের আপিল। করদাতাদের গোপন তথ্য ভাণ্ডারে প্রবেশের অনুমতি চান ইলন মাস্ক। প্রতিবাদে রাজপথে মার্কিনিরা। এবং কানাডার টরন্টোতে অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান। আহত অন্তত 19, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের কারণে দুর্ঘটনা, বলছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিতের পর বাসিন্দাদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সাহায্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে কিয়েভের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। ফ্রান্সের প্যারিসে ইউক্রেনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠকের পর কথা বলেন তারা। এদিকে কিয়েভে শান্তি স্থাপনের ইউরোপের কোনো ভূমিকা দরকার নেই বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের উদ্দেশ্যে সৌদি সফরে যাওয়ার আগে কথা বলেন তিনি। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল যেন বদলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতির দৃশ্যপট। বাইডেনের শাসনামলে যেখানে ইউক্রেন যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন পেয়ে এসেছে, ট্রাম্পের শাসনামলে সেখানে প্রেক্ষাপট কিছুটা আলাদা। কিয়েভের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইউক্রেন কিংবা ইউরোপ নয়, বরং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে দেখা যাচ্ছে। এতে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে শঙ্কা। সোমবার ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্যারিসে জরুরি বৈঠকে যোগ দেন ইউরোপীয় নেতারা। ইউক্রেনের সার্বিক পরিস্থিতি উঠে আসে তাদের আলোচনায়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেন, কিয়েভে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। এ সময় ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়েই শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে মার্কিনদের বৈঠকের সমালোচনা করেন তিনি। বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে তাদের ভূখণ্ডে শান্তির প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা অসঙ্গত। এছাড়াও এ বিষয়ে ইউরোপকে সম্পৃক্ত না করার বিষয়ে তিনি বলেন, ন্যাটোর মূল ভিত্তিই হলো যে কোনো পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রের পাশে থাকা। এবারও তার বিকল্প ঘটবে না বলে জানান তিনি। একই মতামত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে তাদের যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। শুধুমাত্র তখনই রাশিয়া দেশটিতে পুনরায় হামলা চালাতে পারবে না। এদিকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা প্রয়োজন বলে মনে করেন না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠকে যাওয়ার আগে এমন মন্তব্য করেন তিনি। এর মধ্যে এই আলোচনায় যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন রাশিয়ার কূটনীতিবিদরা। সৌদি আরবে অবস্থান করলেও কোনো বৈঠকে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে বৈঠকের জন্য সৌদি আরবকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকের জন্য মধ্যপ্রাচ্যের দেশটিকে কেন বেছে নেওয়া হলো তা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে চলছে আলোচনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কূটনৈতিক দিক থেকে সৌদি আরবের নেতৃত্বকে শক্তিশালী হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া এই বৈঠক রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রশ্ন উঠেছে, কেন বৈঠকের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হলো সৌদি আরবকে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। এর শুরুটা হয়েছিল সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরে। বাইডেনের আমলে সৌদি আরব তাদের পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীন ও রাশিয়ার দিকে ধাবিত হয়।
ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চলছে। নিজের প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরে সৌদি আরবে এসেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার 2 দিনের মধ্যেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেন তিনি। এরপরই চলতি বছর যুক্তরাষ্ট্রের $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় সৌদি সরকার। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মিত্র হওয়ায় পশ্চিমাদের মতো ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যায়নি রিয়াদকে। সব দিক বিবেচনা করেই কৌশলগতভাবে সৌদি আরবকে বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠতা দুই দেশের ব্যবসায়িক স্বার্থ হাসিলেও সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল পরিকল্পনার পাশে আছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে ওয়াশিংটন সফরে ট্রাম্পের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব নাকচ করে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির রাজা আবদুল্লাহ। এদিকে গাজায় আবাসন সহায়তা আটকে দেওয়ার কথা স্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। এছাড়া লেবাননে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এক হামাস নেতা। হামাস ইসরায়েল সংঘাতের 500তম দিনে মুক্তিপ্রাপ্ত বন্দীরা জানান, ইসরায়েলি কারাগারে অসহনীয় অত্যাচারের মুখোমুখি হয়েছেন তারা। দিনের পর দিন অত্যাচার, অনাহার আর চিকিৎসার অভাব, এই ছিল ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নিত্যদিনের অবস্থা। এমনকি বেধড়ক পিটুনির পর আহতদের সামান্যতম চিকিৎসাও দেওয়া হয়নি, বরং নেতানিয়াহু সেনারা কুকুর লেলিয়ে দিয়েছে অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মি তারিক রাবি সাফি বিগত কয়েক মাসে ইসরায়েলি কারাগারে কাটানো অসহনীয় দিনগুলোর কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। খাবার পানি কিছুই ছিল না সেখানে। আমার হাত ভাঙার পর ডাক্তারও দেখানো হয়নি। আমার কামরাতেই শক্ত সমর্থ আরও একজন লোক থাকতেন। অসহনীয় অত্যাচারে আমাদের সামনেই তিনি শহীদ হন। আমাদের পেছনে কখনো কখনো কুকুরও লেলিয়ে দেওয়া হতো। এদিকে হামাসের 500 দিনের প্রতিরোধ হাওয়ায় মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তারই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, 15 মাসের এই সংঘাতের পরও অবরুদ্ধ এই অঞ্চলটির নিয়ন্ত্রণ হামাস কিংবা ফিলিস্তিনের হাতে যাবে না। তবে ট্রাম্পের এমন পরিকল্পনায় একমত নয় মিশর এবং জর্ডান। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। এমনকি ট্রাম্পের সঙ্গে জর্ডানের রাজার বৈঠকের পরও এ বিষয়ে কোনো কূটনৈতিক বোঝাপড়া যায়নি জর্ডান বলে জানান দেশটির রাজা আবদুল্লাহ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি ওয়াচডগ পিস নাওয়ের তথ্য মতে নতুন আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে ইহুদি বাসিন্দাদের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পাবে। দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে ইসরায়েল। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেয়। এসবের তোয়াক্কা না করে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওয়াচডগ পিস নাও। সংস্থাটির তথ্য মতে পশ্চিম তীরে বেথলেহেমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা ইফরাত বসতিতে এই নতুন আবাসন ইউনিটগুলো নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। সংস্থাটি বলছে, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে তাদের অবৈধ বসতি 40% বাড়বে। নতুন করে আবাসন ইউনিট স্থাপনের ফলে বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। বসতি স্থাপন পরিকল্পনার পর্যবেক্ষণ শাখার প্রধান হাগিত ওফরান জানান, নির্মাণ সংক্রান্ত চুক্তিটি অনুমোদন শেষে কাজ শুরু হবে। এতে সময় লাগতে পারে অন্তত আরও 1 বছর। পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনির বসতি রয়েছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর এখানে ইহুদিরা বসবাস শুরু করে। বর্তমানে 5 লাখের বেশি অবৈধ ইহুদি বাস করছে অঞ্চলটিতে। রাইসা জান্নাত, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এ ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে রোববার তেহরানকে ঠেকাতে একযোগে কাজ করার ঘোষণা দেয় তেল আবিব ও ওয়াশিংটন। রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে গত ৩ দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি চলছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। গত সপ্তাহে ইসরায়েল চলতি বছরের মাঝামাঝি ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে হামলা চালাতে পারে বলে সতর্ক করেন মার্কিন গোয়েন্দারা। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে এ তথ্য জানায় ওয়াশিংটন পোস্টও। এ ধরনের হামলায় ইরানের পরমাণু কার্যক্রম পিছিয়ে দেবে, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করবে বলেও সতর্ক করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার এক সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের হাতে যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করতেই এমন পদক্ষেপ বলে ধারণা গণমাধ্যমের। এর মধ্যেই মার্কিন করদাতাদের ব্যক্তিগত এবং গোপন তথ্য ভাণ্ডারে প্রবেশাধিকার চাচ্ছে এলন মাস্কের পরিচালিত প্রতিষ্ঠান ডোগে বলে জানান এক সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে ক্ষমতায় এসেই একের পর এক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রতিবাদে ট্রাম্প এবং এলন মাস্কের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ওয়াশিংটনের বাসিন্দারা। ক্ষমতায় এসেই আগামী 4 বছরের যাত্রা সুগম করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন শাসনামলে তার বিরুদ্ধে মামলা লড়া বিচারকদের থেকে শুরু করে অগণিত প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার সরকারি নৈতিকতা পর্যবেক্ষণ সংস্থার প্রধান হ্যাম্পটন ডেলিঙ্গারকে বরখাস্ত করতে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে এটি সুপ্রিম কোর্টে তাদের প্রথম মামলা। চলতি মাসের 6 তারিখে কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে বরখাস্তের ইমেইল পাঠানো হয় ট্রাম্পের দফতর থেকে। দ্বিতীয় মেয়াদের শাসনামলে যে কোনো ধরনের সমালোচনা এড়াতেই একে একে কর্মকর্তাদের ট্রাম্প বরখাস্ত করছেন বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ট্রাম্পের প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এথিক্স ডোগের বিরুদ্ধে মামলা চলাকালীন অবস্থাতেই দেশটির করদাতাদের সংবেদনশীল তথ্য ভাণ্ডারের প্রবেশাধিকার চাইছেন বিভাগটির প্রধান ইলন মাস্ক। গ্যাভিন ক্লিগার নামের এক কর্মকর্তাকে শীঘ্রই প্রবেশাধিকার দেয়া হবে বলে গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন এক সংশ্লিষ্ট কর্মকর্তা। তার দেয়া তথ্য মতে প্রবেশাধিকার পাওয়া মাত্রই 120 দিনের জন্য রাজস্ব দপ্তরে যাওয়া আসার সুযোগ করে দেয়া হবে তাকে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সিএনএনকে জানান, মার্কিন প্রশাসনের গোড়া থেকে জালিয়াতি এবং দুর্নীতিকে উপড়ে ফেলার জন্য সব ধরনের তথ্য ভাণ্ডারে তাদের সরাসরি প্রবেশাধিকার প্রয়োজন। তবে বিভিন্ন খাতে ট্রাম্পের আনা একের পর এক পরিবর্তনকে মোটেও সুনজরে দেখছেন না দেশটির বাসিন্দারা। বিশেষ করে হাজার হাজার মানুষের চাকরিচ্যুতি বিপাকে ফেলেছে তাদের ধারণা ডোগে এবং ইলন মাস্ককে অপ্রয়োজনে অতিরিক্ত ক্ষমতা দিয়ে বসেছেন ট্রাম্প। আন্দোলনকারীদের দাবি, ক্ষমতা হাতে পেয়ে পরিণতির তোয়াক্কা না করেই বড় বড় সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন মাস্ক, যা দেশটির নাগরিকদের ভোগান্তিতে ফেলছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে কয়েকটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজের ওপর সংঘর্ষের পর একটি ট্রাক ওপর থেকে ছিটকে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের ওপর। এতে ঘটনাস্থলেই সেই ট্রাক ড্রাইভার নিহত হন বলে জানায় স্থানীয় পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই বাক্যটি মুছে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটের এই পরিবর্তনকে স্থানীয় সময় সোমবার স্বাগত জানিয়েছেন দ্বীপটির জনগণ। এ ঘটনাকে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি চমৎকার পদক্ষেপ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী।
চীন তাইওয়ান চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র। এতদিন তাইওয়ান সম্পর্কিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা ছিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। হঠাৎ করে গেল বৃহস্পতিবার এই তথ্যটি মুছে দেয় যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপে উচ্ছ্বসিত তাইওয়ানের বাসিন্দারা সোমবার তারা তাইওয়ান সম্পর্কিত লেখার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে। চীনের ক্রমাগত চাপের কারণে আন্তর্জাতিক মহলে তাইওয়ানের অবস্থা ভালো না। যুক্তরাষ্ট্র যদি এক্ষেত্রে নেতৃত্ব দেয় তাহলে অন্য দেশগুলো হয়তো অনুসরণ করবে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের প্রশংসা করেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন সিয়াং লাং। জানান ওয়াশিংটন তাইপে দ্বিপাক্ষিক সম্পর্কে এটি একটি ভালো অবস্থান। তবে এই পরিবর্তনের বিষয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। তাদের মতে চীনকেও প্রয়োজন তাইওয়ানের, তাই এক্ষেত্রে উন্নতির দিকেই বেশি মনোযোগী হওয়া দরকার। শব্দের পরিবর্তন অর্থহীন। আমাদের উচিত অর্থনীতির দিকে নজর দেয়া। বিশ্ববাজারে এটাই গুরুত্ব রাখে। তাইওয়ানের অন্যতম শক্তিশালী সমর্থক ওয়াশিংটন, তবে এটিকে নিয়ম মাফিক পরিবর্তন বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। জানায় তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক সম্পর্কের বিষয়ে সাধারণ মানুষকে জানাতেই এই পরিবর্তন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করে তারা। তবে চীন যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধন করে নিতে অনুরোধ জানিয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। রোববার ১১২ জন কাগজপত্রহীন ভারতীয় অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এদিকে ভারতীয় অভিবাসীদের হাত পা বেঁধে ফেরত পাঠানোয় সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। স্থানীয় সময় রোববার রাতে ভারতের অমৃতসর বিমানবন্দরে পৌঁছায় অবৈধ অভিবাসীদের তৃতীয় দফার ফ্লাইটটি। দেশে ফেরা এই 112 জনের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এই ফ্লাইটে 112 জন অভিবাসী ফিরেছেন। তাদের অভিবাসন প্রক্রিয়া চলছে। আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি, পাশাপাশি শিশুদের জন্য ডায়াপার ও দুধের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও তাদের বাড়িতে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হলো। 5 ফেব্রুয়ারি প্রথম দফায় 104 জন এবং পরবর্তীতে 116 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। সর্বশেষ 112 জনের মধ্যে ছিলেন নারী, শিশু ও এমনকি নবজাতকও। কাজের সন্ধানে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু কঠোর অভিবাসন নীতির কারণে স্বপ্নভঙ্গ হয়ে ফিরতে হলো জন্মভূমিতে। অনেকেই যুক্তরাষ্ট্রে যাচ্ছিল, তাই আমার ছেলেও সেই পথ বেছে নিয়েছিল। এদেশে শিক্ষিত মানুষদের জন্য কাজ পাওয়া কঠিন। ভালো জীবনের আশায় সে তার জমি বিক্রি করেছে, আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় অভিবাসীদের অপমানজনকভাবে দেশে ফেরত পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। মোদীর সফরকে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় বিকাতার নামে দেশটির একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্রিপ্টোকারেন্সির প্রচারণার কারণে অভিশংসনের মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিব্রা নামের ক্রিপ্টোকারেন্সি কিনতে উৎসাহ দিয়ে একটি পোস্ট করেন মিলেই। দাবি করেন এই কারেন্সি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করবে। তবে কয়েক ঘন্টার মাথাতেই সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। এর মধ্যেই দরপতন ঘটে লিব্রার। এতে ক্ষতির মুখোমুখি হয়েছেন ক্রেতারা। এ অবস্থায় তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়েছে দেশটির ফৌজদারি আদালতে। একই সঙ্গে তার অভিশংসনের প্রক্রিয়া শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন কংগ্রেসের বিরোধী দলীয় কয়েকজন সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সবচেয়ে বেশি অনুসারী ধনকুবের ইলন মাস্কের। এরপরই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এক্স। রাজনীতিবিদ থেকে শুরু করে ধনকুবের, ক্রীড়া ও বিনোদন জগতের তারকার সবারই অ্যাকাউন্টের দেখা মেলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নিজেদের মনোভাব, স্মৃতি ও যে কোনো বিষয়ে মতামত প্রকাশ করেন তারা। তাদেরকে অনুসরণ করেন কোটি কোটি ভক্ত ও ব্যবহারকারী। সম্প্রতি ফোর্বসের তালিকায় উঠে এসেছে সেরা 10 জনের নাম, যাদের অনুসারীর সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সবথেকে বেশি। এ তালিকায় প্রথমে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক, বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের নাম। এক্সে বেশ সরব তিনি। ফোর্বস অনুযায়ী 2024 সালের নভেম্বর 25 পর্যন্ত তার অনুসারীর সংখ্যা 20,59 লাখ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যার এক্সে অনুসারীর সংখ্যা 13,11 লাখ, ও তৃতীয় স্থানে রয়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বসের হিসাবে 2023 সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন তিনি। রোনালদোর এক্স অনুসারীর সংখ্যা 11,39 লাখ। এ তালিকায় আরও রয়েছেন পপ তারকা জাস্টিন বিবার, সঙ্গীত ও অভিনয় শিল্পী রিয়ানা ও মার্কিন পপ তারকা কেটি পেরির নাম। কোটি কোটি অনুসারীরা তাদেরকে এক্সে অনুসরণ করেন। এছাড়াও সপ্তম স্থানে রয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যার অনুসারীর সংখ্যা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বলে তথ্য ফোর্বসের। এদিকে 9,51 লাখ অনুসারী নিয়ে এ তালিকায় নবম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্বসের প্রকাশিত এ তালিকায় সর্বশেষ 10ম স্থানে রয়েছেন পপ তারকা টেইলর সুইফট। অর্জিতা শোয়েজিন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিকের অ্যাপ ডাউনলোড স্থগিত করা হয়েছে। সোমবার কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে। দেশটির পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন জানায়, শনিবার রাত থেকে অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে এই চ্যাটবট অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিপসিক স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষায় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংস্কারের লক্ষ্যে কাজ শুরু করেছেন বিশেষজ্ঞ এবং প্রত্নতাত্ত্বিকরা। এই উদ্যোগে সিরিয়ার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলো পুনরায় পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বলে আশা করা হচ্ছে। এতে দেশটির অর্থনীতি নতুন করে প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় স্থানীয় পর্যটকদের ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত মিলছে। একসময় ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এই স্থানটি অনন্য নিদর্শন হিসেবে আবারও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে আশাবাদী সংরক্ষণবিদরা। এরই মধ্যে কিছু পর্যটক দল ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার আগ্রহ দেখিয়েছে বলে জানা যায়। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত রয়েছে পালমিরা। একসময় রোমান এবং পার্থিয়ান সাম্রাজ্যের সঙ্গে এশিয়ার সংযোগ স্থাপনাকারী সিল্ক রোডের কেন্দ্র ছিল এটি। 2000 বছরের পুরনো এই স্থাপনাগুলো সিরিয়ার গৃহযুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শুরুর আগে প্রতি মাসে প্রায় 1.5 লাখ পর্যটক ভ্রমণ করতেন এই প্রাচীন নগরী, যা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্থানীয় প্রশাসন এবং সংরক্ষণ সংস্থাগুলো যৌথভাবে ক্ষয়ক্ষতির হিসাব করে পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। যুদ্ধের সময় ঐতিহাসিক উপাসনালয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের পাশাপাশি লুট করা হয় বহু মূল্যবান সামগ্রী। মাটির নিচের সমাধিগুলোতেও রয়েছে ধ্বংসযজ্ঞের স্পষ্ট চিহ্ন। জাদুঘর থেকে বহু প্রাচীন নথি এবং মূর্তি হারিয়ে যাওয়ায় পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। আমরা সমাধিকক্ষে ব্যাপক অবৈধ খননের চিহ্ন পেয়েছি। পালমিরা জাদুঘরটি শোচনীয় অবস্থায় রয়েছে, নথিপত্র ও পুরাকীর্তি হারিয়ে গেছে। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের জন্য সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনেস্কো জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসনও একটি কৌশলগত রোডম্যাপ তৈরির অপেক্ষায় আছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর পুনরায় সংস্কার হলে সিরিয়ার পর্যটন শিল্প আবারও বিকশিত হবে এবং অর্থনীতির চাকায় গতি আসবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কমিউনিটি নিরাপত্তায় 80 লাখ পাউন্ড বিনিয়োগ করে নতুন এন্টি টাস্ক ফোর্স চালু করেছে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সবচেয়ে বেশি বাংলাদেশি এখানেই বসবাস করেন। কাউন্সিলের অর্থায়নে নিরাপত্তা খাতের এই বিশাল বিনিয়োগের সুফল পেতে শুরু করেছে পুরো কমিউনিটি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে চালু করা হয়েছে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স। টাওয়ার হ্যামলেটসের নিজস্ব আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আনুষ্ঠানিকভাবে নতুন এই টাস্ক ফোর্স কার্যক্রমের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান। কমিউনিটির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে এই প্রকল্পে ৮০ লাখ পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। তারা যে কষ্ট করা খাস করা আমরা সেফ রাখা লাগে, আমরা প্রায় ৮ মিলিয়ন পাউন্ড প্লাস আমরা ইনভেস্ট করছি। আর কোনো বারা এই দেশও প্লাস লন্ডনও এইরকম মানে ইনভেস্ট করছে না to keep the community safe. Every month সাইড থেকে ৫,০০০ ঘন্টার পেট্রোলিং হয়, আমরা সিসিটিভির মাধ্যমে অ্যারেস্ট সকল হয়, আমরা ডগস ইউনিটে প্রায় I can't give exact quantities, but বহু ড্রাগস তারা ফাইয়া সিজ করাইছে। আমরা প্রায় ৬টা ক্যানাবিস ক্যাফেজ বন্ধ করাইছে। নতুন প্রকল্পের কারণে বাড়ছে আইন প্রয়োগকারী কর্মকর্তার সংখ্যা। কমিউনিটিকে নিরাপত্তার আশ্বাসে কাজ করে যাচ্ছেন তারা। ফলশ্রুতিতে অপরাধী গ্রেপ্তার ও অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত হয়ে জরিমানার সংখ্যাও বাড়ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এই ধরনের বিনিয়োগ মেট্রোপলিটন পুলিশ সমান্তরালভাবে করেছে। আমরা এখন প্রতিবেশী পুলিশিংয়ে বিনিয়োগ করেছি, আমাদের প্রতিবেশী দলগুলোকে উন্নত করেছি। আমরা সবাই একই দিকে এগিয়ে চলেছি। অপরাধ দমনের জন্য প্রায় ৯ লাখ পাউন্ড ব্যয়ে কাউন্সিলের সিসিটিভি কন্ট্রোল রুম আধুনিকীকরণ করা হয়েছে। পুরো কাউন্সিলের রাস্তার ৩৫০টি ক্যামেরাকে ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে। গেল ৩ বছরে সিসিটিভি অপারেটরদের তৎপরতায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪১ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে টেস্ট অফ দুবাই ২০২৫ উৎসব, যেখানে সুস্বাদু খাবার, চমৎকার পরিবেশ এবং আনন্দের জোয়ারে মেতে উঠছেন খাবার প্রেমীরা। ৩ দিনব্যাপী এই উৎসবে ১৬টি শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের বিশেষ সব খাবার পরিবেশন করা হচ্ছে। ফাইন ডাইনিং থেকে স্ট্রিট ফুড, সব রকমের স্বাদ উপভোগের সুযোগ থাকছে সেখানে। একদিকে লোভনীয় বার্গারের ঘ্রাণ, অন্যদিকে মাংস গ্রিল করার দৃশ্য। স্বাদ ও গন্ধের এক অভূতপূর্ব মেলবন্ধন নিয়ে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ ফুড ফেস্টিভ্যাল টেস্ট অফ দুবাই ২০২৫। এই উৎসবে দুবাই শহরের ১৬টি শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের সেরা খাবারগুলো তুলে ধরা হচ্ছে। উৎসবের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সেলিব্রিটি শেফদের রান্নার প্রদর্শনী ও কর্মশালা। অংশগ্রহণকারীরা এই কর্মশালায় নিজেদের রান্নার দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন রেসিপি শেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া এখানে শুধু ৫ তারকা হোটেলের খাবার নয়, স্ট্রিট ফুড সহ সব ধরনের স্বাদ উপভোগের সুযোগ পাচ্ছেন খাবার প্রেমীরা। ভিন্ন ভিন্ন দেশের খাবারের মাধ্যমে বিশ্বব্যাপী সংস্কৃতি ও মানুষের মধ্যে সংযোগের সৃষ্টি হয়েছে। এখানে ৫ তারকা রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে সব রকমের স্বাদ উপভোগ করা যায়। আমরা খুব মজা করছি। খাবার কেবল স্বাদের বিষয় নয়, এটি মানুষকে একসঙ্গে নিয়ে আসে। আমরা যখন একই টেবিলে বসি তখন সংস্কৃতির পার্থক্য ভুলে যাই এবং একে অপরের খাবার উপভোগ করি। উৎসবটি কেবল খাবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। পপ আপ মার্কেট, লাইভ মিউজিক সহ নানা বিষয় পুরো আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। দুবাইয়ের আকাশচুম্বী ভবনের মনোরম দৃশ্যের মাঝে সুস্বাদু খাবারের এই আয়োজন পুরো শহরকে এক উৎসবে পরিণত করেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউক্রেন ইস্যুতে প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক। কিয়েভের সঙ্গে আলোচনা ছাড়াই ওয়াশিংটন মস্কো বৈঠক আয়োজনের তীব্র সমালোচনায় জার্মান চ্যান্সেলর। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর। পশ্চিম তীরে ১,০০০ অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা। লেবাননে হামাসের শীর্ষ নেতা নিহত। এবং কানাডার টরন্টোতে অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান। আহত অন্তত ১৯, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের কারণে দুর্ঘটনা বলছে কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।